শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন আমি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের পড়ন্ত বস্তুর গতি সূত্র নিয়ে আলোচনা করব। তোমাদের এই পদার্থবিজ্ঞানের গতি সূত্রগুলো আলোচনা করার পূর্বে আমাদের কিছু যেমন মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে একটু আলোচনা করি, যে মহাকর্ষ অভিকর্ষ কি। তো মহাকর্ষ, যে তোমরা এগুলো আগে থেকে জানো যে মহাকর্ষ আর মহাকর্ষ বল দুইটা কিন্তু একই, একটু পার্থক্য আছে মহাকর্ষ ও মহাকর্ষ বল। তো মনে করো এটা একটা বস্তু, এটা বস্তু ধরলাম M1, এইটা হচ্ছে M2, তা পরস্পর আর দূরত্বে অবস্থিত। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয় মহাকর্ষ। এবং এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা যে পরিমাণ বলে আকর্ষণ করে, বা যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ এবং মহাকর্ষ বল একটু পার্থক্য আছে। তা মহাকর্ষ আমরা কি বুঝলাম, যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ, এবং বস্তু কণা দুটি যে পরিমাণ বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। ঠিক তেমনি আছে অভিকর্ষ। তোমরা জানো যে অভিকর্ষ কি, যে এই দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ আর হচ্ছে অভিকর্ষ বল। তো অভিকর্ষ বল কি, এই দুটি বস্তুর মধ্যে যদি যে একটা পৃথিবী হয়, মনে করো এটা হচ্ছে পৃথিবী, তো এটা হলো যে পৃথিবী, তো এইটা পৃথিবী, এটা একটা বস্তু, পৃথিবীর ভর এটা ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করলাম, বস্তুর ভর স্মল m। তো এখানে কোন বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ, সেটাকে বলা হয় অভিকর্ষ। তাহলে কোন বস্তুর উপর যে পৃথিবীর আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ, এবং কোন একটা বস্তুকে পৃথিবী যে পরিমাণ বলে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে কি হলো, যে কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ, এবং কোন একটা বস্তুকে পৃথিবী যে পরিমাণ বলে আকর্ষণ করে তাই হচ্ছে অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বলের কারণে কি হয়, কোন একটা বস্তু, যেমন আমরা জানি কোন একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ ঘটে। মনে করে এইটা একটা বস্তু, এইটা একটা M ভরের বস্তু, এর উপর F পরিমাণ বল প্রয়োগ করা হলো, তাহলে কি হবে, প্রযুক্ত বলের দিকে এর একটা ত্বরণ ঘটবে। তার মানে বল প্রয়োগ করলেই কিন্তু কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুর কি হয়, ত্বরণ ঘটে। ঠিক তেমনি মনে করে এটা একটা বস্তু আর এটা পৃথিবী, তাহলে এই বস্তুর উপর পৃথিবী কি করতেছে, অভিকর্ষ বল প্রয়োগ করতেছে। অভিকর্ষ বলও তো একটা বল, আর এই অভিকর্ষ বলের কারণে কি হবে, এই বস্তুর একটা ত্বরণ ঘটবে। তার মানে কোন একটা বস্তুকে আমরা যদি উপর থেকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়তে থাকে, যতই নিচের দিকে পড়তে থাকবে বেগটা ততই বৃদ্ধি পেতে থাকবে। আর এই বেগ বৃদ্ধি বা ত্বরণ ঘটবে কেন ঘটবে, কারণ ওই বস্তুর উপর পৃথিবী একটা আকর্ষণ বল ক্রিয়া করতেছে। তাহলে কোন বস্তুর উপর পৃথিবী যখন আকর্ষণ বল প্রয়োগ করে তখন ওই বস্তুর কি ঘটে, একটা ত্বরণ ঘটে, যে ত্বরণকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। তা অভিকর্ষ ত্বরণ একটু দেখি। অভিকর্ষ বলের প্রভাবে কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে মনে করে এটা M ভরের একটা বস্তু, এই বস্তুর উপর পৃথিবী একটা আকর্ষণ বল ক্রিয়া করতেছে যেটাকে আমরা অভিকর্ষ বল বলি, আর এই অভিকর্ষ বলের কারণে এই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠের দিকে পতিত হবে, আর এটা যতই নিচের দিকে পড়তে থাকবে এর বেগটা ততই বৃদ্ধি পেতে থাকবে। মানে এখানে বেগ বৃদ্ধি ঘটবে, তার মানে এখানে ত্বরণ ঘটবে। এক্ষেত্রে যে ত্বরণ ঘটবে সেই ত্বরণকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কিন্তু একটা সুষম ত্বরণ,
মানে প্রতি সেকেন্ডে বেগটা একই হারে বৃদ্ধি পেতে থাকে। আমরা অভিকর্ষ ত্বরণের সূত্রটা জানি যে জি ইকুয়াল হচ্ছে এই যে জি এম বাই আর স্কয়ার। এখানে অভিকর্ষ ত্বরণের এই সূত্র থেকে দেখা যায় যে অভিকর্ষ ত্বরণ এই এম কিন্তু পৃথিবীর ভর, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে। আর এই জি কে তো বলা হয় মহাকর্ষ ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান আছে, তোমরা এটা জানো। তাহলে দেখো যে এই অভিকর্ষ ত্বরণের যে সূত্র, এটা কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। এই সমীকরণে দেখো যে এখানে বস্তুর ভর কোনো উল্লেখ নাই। তার মানে কি অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তার মানে বোঝাচ্ছে যে স্থির অবস্থান হতে যদি কোনো বস্তু, মনে করে এটা একটা কঠিন বস্তু, এই যে এটা একটা কঠিন বস্তু, আর এটা একটা আমরা ধরলাম এই যে এটা একটা ধরলাম কাগজ। তো একটা হালকা কাগজ আর একটা কঠিন বস্তু একই উচ্চতা থেকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে দুটি বস্তু কিন্তু একই সময়ে বা একই ত্বরণে নিচের দিকে পতিত হয় না। এর কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা বায়ুর বাধাজনিত বল কাজ করে। বায়ুর বাধার কারণে দেখবা যে কঠিন বস্তুটা আগে পতিত হবে ভূপৃষ্ঠে এবং এই কাগজটা কিন্তু দেরিতে পতিত হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল জি এম বাই আর স্কয়ার, এক্ষেত্রে এই কঠিন বস্তু এবং কাগজ দুইটারে কিন্তু ত্বরণ একই হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে আবার ত্বরণটা একই হবে না। কেন হবে না? কারণ বায়ুর এক্ষেত্রে একটা বাধাজনিত বল কাজ করে। তাহলে এখানে পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে আসলে এগুলা আছে তোমাদের হচ্ছে বাধাহীন স্থানে। এখন মনে করো আমরা এটা একটা টিউব কল্পনা করলাম, এটাকে যদি বায়ু শূন্য করি, তাহলে এইখানে যদি আমরা বায়ু শূন্য করি, মানে এখান থেকে বায়ুটা বের করে নিই, তাহলে একটা মনে করো এটা একটা পাথর আর এটা একটা হচ্ছে কাগজ। এক্ষেত্রে এই পাথর এবং কাগজ দুটি একই সময়ে একই দূরত্ব অতিক্রম ঘটবে এবং এদের ত্বরণটা থাকবে একই। ত্বরণ হচ্ছে জি এম বাই আর স্কয়ার। এর আদর্শ মান হচ্ছে 9.8066 মিটার সেকেন্ড ইনভার্স 2, বা এটা শুধু আমরা 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 এটা শুধু লিখি, তাহলে এটা জি এর হচ্ছে আদর্শ মান। তাহলে এটা একটা টিউব কল্পনা করলাম, এই টিউবটা যদি বায়ু শূন্য করা হয়, যদি বায়ু এখানে না থাকে, তাহলে একটা হালকা বস্তু এবং ভারী বস্তু একই সময়ে ভূপৃষ্ঠে পতিত হবে। তার মানে এক্ষেত্রে হালকা এবং ভারী সকল বস্তুর ত্বরণ একই ঘটবে। এখন তোমাদের এই পরন্ত বস্তু গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেন, সেগুলো কিন্তু বায়ু শূন্য স্থানে, যেখানে বায়ু আছে সেখানে কিন্তু ওগুলো হবে না। তাহলে বায়ু শূন্য স্থানে গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেন। এখানে প্রথম সূত্রটা তোমাদের একটু আলোচনা করি। স্থির অবস্থান হতে প্রথম সূত্রটা হচ্ছে গ্যালিলিও যে তিনটি সূত্র প্রদান করেন, এই প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত, মানে স্থির অবস্থান হতে এবং একই উচ্চতা হতে, স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা স্বাভাবিকভাবে কিন্তু বায়ু শূন্য স্থানতে এইভাবে পাবো না। তাহলে আমাদের কি করতে হবে? মনে করে একটা টিউব নিলাম, এই টিউবটা আমরা কি করব? এটাকে বায়ু শূন্য করব। বায়ু শূন্য করার পর সেখানে একটা কঠিন বস্তু, মনে করে এটা একটা পাথর আর একটা যদি হালকা কাগজ, আমরা কাগজের টুকরা একসাথে ছেড়ে দিই, তাহলে নির্দিষ্ট উচ্চতা থেকে যদি একই সঙ্গে ছেড়ে দেওয়া হয়, তাহলে একই সময়ে কি করবে? এটা ভূপৃষ্ঠে পতিত হবে। তাহলে বাধাহীন স্থানে, মানে এখানে স্থির অবস্থান হতে এবং একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত, তাহলে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। শুধু এটা ভাষায়, এটা কোনো গাণিতিক সূত্র নাই। এখন আমরা দ্বিতীয় সূত্রটা দেখি।
এখন স্থির তোমরা দেখো যে দ্বিতীয় সূত্রটা কি, যে স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে, এই যে স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, কোন একটা পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে উপর থেকে এটা যখন নিচের দিকে পড়তে থাকবে, যতই সময় যেতে থাকবে ততই বেগটা বৃদ্ধি পেতে থাকবে, তার মানে বেগটা সময়ের সমানুপাতিক। তাহলে স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে দুইটা বস্তু একই যদি বিনা বাধায় নিচের দিকে ভূপৃষ্ঠের দিকে পতিত হতে থাকে, তাহলে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে উপর থেকে যত নিচের দিকে পড়তে থাকবে, যত সময় অতিবাহিত হতে থাকবে ততই বেগটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, তো এইখানে বেগটা যেহেতু সময়ের সমানুপাতিক, তাহলে এক্স অক্ষ বরাবর, তাহলে বেগটা কিন্তু সময়ের উপর নির্ভর করতেছে, যেটার উপর নির্ভর করবে সেটা আমরা এক্স অক্ষ বরাবর দেব, আর এটার উপর নির্ভর করে যা পাওয়া যাবে সেটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক, যত সময় অতিবাহিত হতে থাকবে বেগটা ততই বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এখানে আমরা যদি বেগ বনাম সময় একটা লেখ অঙ্কন করি, বেগ এই চিহ্নটাকে বনাম বলে, তে ভি বনাম টি লেখের প্রকৃতি কি হবে, এই যে মূল বিন্দু গামী সরলরেখা। এই লেখচিত্র হতে বোঝা যাচ্ছে সময় যত বৃদ্ধি পেতে থাকবে বেগটা ততই বৃদ্ধি পাবে। তার মানে সময় বাড়ার সাথে সাথে বেগটা এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, তার মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখা। এখন এই সূত্র থেকে গাণিতিক সূত্র একটা লেখা যায়, যেমন এখানে সমানুপাতিক যে ভি সমানুপাতিক টি। এখন সমানুপাতিক যদি আমরা তুলে দিই তাহলে এখানে একটা ধ্রুবক হবে টি, তাহলে এই যে ভি বাই টি ইকুয়াল হচ্ছে কে, মানে এটা হচ্ছে ধ্রুবক। তাহলে ভি বাই টি তে বেগ বাই সময় এটা হচ্ছে একটি ধ্রুবক। তো এইখান থেকে একটা সূত্র হয় যে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল হচ্ছে এই যে ভি টু বাই টি টু। এই সূত্র দিয়ে শুধু এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগে, যে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল হচ্ছে ভি টু বাই টি টু। এই সূত্র দিয়ে আমরা এমসিকিউ করতে পারবো। তো তোমাদের একটা অঙ্ক দিয়ে আমি বুঝাচ্ছি, এটা আশা করি বুঝতে পারছো যে বেগ বনাম সময়, এখানে বেগ বনাম সময় লেখের প্রকৃতি হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখা, কারণ এখানে সময় বৃদ্ধির সাথে সাথে এখানে বেগটা বৃদ্ধি পেতে থাকে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনো পরন্ত বস্তু উপর থেকে যখন নিচের দিকে অভিকর্ষের টানে নিচের দিকে পড়তে থাকে, এখানে সময় বৃদ্ধি পাওয়ার সাথে বেগটা বৃদ্ধি পায়। এক্ষেত্রে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ বনাম সময় লেখের প্রকৃতি হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে বেগ সমানুপাতিক যে টি, যে ভি সমানুপাতিক টি, এখান থেকে আমরা একটা গাণিতিক সমীকরণ পাই। এই সমীকরণ থেকে শুধু এমসিকিউর ক্ষেত্রে কিছু অঙ্ক আসে, সেগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। তোমাদের ওই অঙ্ক একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে এই প্রশ্নটা দেখো যে স্থির অবস্থান হতে বিনা বাধায় একটি পরন্ত বস্তু, স্থির অবস্থান হতে বিনা বাধায় একটি পরন্ত বস্তু 1 সেকেন্ড পর 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ প্রাপ্ত হলে 10 সেকেন্ড পর বেগ কত হবে। তাহলে 10 সেকেন্ড পর বেগ কত হবে, প্রথমত 1 সেকেন্ডে, তাহলে টি1 হচ্ছে কি যে 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর বেগ কত হলো, ভি1 ইকুয়াল হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন 10 সেকেন্ড, এই টি2 হচ্ছে এই যে 10 সেকেন্ড পর কত বেগ হবে, এই যে ভি2 ইকুয়াল হোয়াট। তা আমরা এখানে সূত্রটা কি জানলাম, যে ভি1 বাই টি1 ইকুয়াল হচ্ছে ভি2 বাই টি2। এই সূত্র দিয়ে আমরা সহজে ভি2 এর মান বের করতে পারি। ভি1 হচ্ছে 9.8 আর টি1 হলো কত 1, আর এখানে ভি2 টি2 হচ্ছে 10। এখন আর যদি গুণ করা যায়, যে ভি2 এই কোণায় গুণ করলে ভি2 ইকুয়াল 1 মানে ভি2, আর 9.8 এর সাথে যদি 10 গুণ হয় তাহলে এই যে 98 মিটার সেকেন্ড ইনভার্স 1।
এইভাবে আমরা সহজেই এই অঙ্ক সমাধান করতে পারবো। তো এই অঙ্কগুলো শুধু তোমাদের এই ধরনের শুধু এমসিকিউতে আসে। এমসিকিউর ক্ষেত্রে এইভাবে আমরা সহজে লেখ অঙ্কন করতে আমরা এই অঙ্কের মান বের করতে পারবো। এবার তোমরা তৃতীয় সূত্রটা দেখো। তোমরা এই যে তৃতীয় সূত্রটা দেখো যে স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় যদি কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকে পতিত হতে থাকে তাহলে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্বটা কি হচ্ছে এই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এক্ষেত্রে আমরা এক্ষেত্রেও একটা সূত্র পাই যে সমানুপাতিক, যেমন এই সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক দিলাম এখানে টি স্কয়ার, তাহলে এইচ বাই টি স্কয়ার ইকুয়াল হচ্ছে কে, মানে এখানে হয়ে গেল ধ্রুবক। তাহলে এখানে থেকে আমরা গাণিতিক একটা সূত্র পাই যে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কয়ার ইকুয়াল হচ্ছে এইচ টু বাই টি টু স্কয়ার। তাহলে ইকুয়াল এই ডট ডট এখানে একটা ধ্রুবক, এটা হয়ে গেল একটা গাণিতিক সূত্র। তাহলে এটা এই সূত্রগুলো শুধু তোমাদের এমসিকিউর ক্ষেত্রে লাগে, সৃজনশীলে লাগে না। তাহলে তৃতীয় সূত্রটা কি, যে স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই সময়ের বর্গের সমানুপাতিক। মানে সময় যত যেতে থাকবে অতিক্রান্ত দূরত্ব তত বৃদ্ধি পেতে থাকবে। এই অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এখান থেকে আমরা এখানে এই একটা গাণিতিক সূত্র আমরা পাই। তো এইখান থেকে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি এমসিকিউর ক্ষেত্রে অঙ্ক। এখানে দেখো যে একটা অঙ্ক দিলাম যে স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত একটি বস্তু, স্থির অবস্থান থেকে বিনা বাধায় একটি পড়ন্ত বস্তুর 1 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করলে, যদি 1 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই সূত্র অনুসারে যে আমরা সূত্রটা কি জানলাম যে h1 বাই t1 স্কয়ার এই যে h2 বাই t2 স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা সহজে খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো। তাহলে এখানে কি t1 হচ্ছে কত 1 সেকেন্ড দিলাম, আর এখানে h1 হচ্ছে কত 8 মিটার, আর এখানে t2 হচ্ছে তোমার 10 সেকেন্ড, এখানে h2 ইকুয়াল হোয়াট। তাহলে স্থির অবস্থান হতে বিনা বাধায় একটি পড়ন্ত বস্তু 1 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে এই 1 সেকেন্ড হচ্ছে t1, 8 মিটার হচ্ছে h1, অতিক্রম করলে 10 সেকেন্ড পর বেগ কত হয়, অতিক্রান্ত দূরত্ব কত হবে 10 সেকেন্ড, তাহলে ওইটা হচ্ছে t2, এখন h2 ইকুয়াল হোয়াট। এখন এখানে যদি আমরা বসাই খুব সহজে মানগুলো বের করতে পারবো। h1 হচ্ছে 8, আর এখানে t1 তো 1, এখানে h2 আর t2 হচ্ছে এই যে 10, তাহলে এই আর গুণ করলে এখানে h2 10 মানে কত এই যে 110 স্কয়ার মানে 108, তাহলে হয়ে গেছে 800 মিটার। তাহলে কোন একটা বস্তু স্থির অবস্থান হতে বিনা বাধায় যদি ভূপৃষ্ঠের দিকে পতিত হতে থাকে তাহলে 1 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করলে 10 সেকেন্ডে কত মিটার, এখানে 800 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই সূত্রের সাহায্যে সহজে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। যে এই পড়ন্ত বস্তুর যে আমরা গতি সূত্রগুলো, এখন আমরা রৈখিক গতির ক্ষেত্রে আমরা যেমন সমীকরণগুলো জানছিলাম যে রৈখিক গতি, যে এই যে রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি সূত্রগুলো জানছিলাম যে ভি ইকুয়াল ইউ প্লাস এখানে এটি, আবার কি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, আবার আমরা জানছি যে s ইকুয়াল এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, আবার আমরা সূত্র জানছি যে s আদি বেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ দিলে হয় গড় বেগ ইনটু হচ্ছে সময়। তা রৈখিক গতির ক্ষেত্রে এই সমীকরণগুলো আমরা জানি। এই ক্ষেত্রে রৈখিক গতির ক্ষেত্রে যে ত্বরণ আমরা ওটা a দিয়ে প্রকাশ করছি, কিন্তু বিনা বাধায় একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যখন বিনা বাধায় নিচের দিকে ভূপৃষ্ঠের দিকে পতিত হতে থাকে তখন যে ত্বরণ ঘটে সেটা কিন্তু অভিকর্ষ ত্বরণ হয়।
শুধু এই সমীকরণগুলো একই থাকবে, শুধু আমাদের ওই এর জায়গায় জি স্থানান্তরিত হবে। কারণ এই ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করার পর যে ত্বরণ হয় সেটা আমরা এ দিয়ে প্রকাশ করি, কিন্তু পৃথিবীর টানে বা অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো একটা বস্তু ভূপৃষ্ঠের দিকে পতিত হতে থাকে তখন যে ত্বরণ থাকে সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে পরন্ত বস্তুর গতি সমীকরণ কি হবে? এই যে পরন্ত বস্তুর এই যে গতি সূত্র, তাহলে পরন্ত বস্তুর গতি সূত্র কি হবে? ওই সূত্রের সাথে একই, শুধু এর জায়গায় আমরা জি দিব আর কি, যে ভি ইকুয়াল ইউ প্লাস এখানে হচ্ছে জিটি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g এখানে এইচ, এস এর পরিবর্তে দিব আমরা এইচ। তাহলে রৈখিক ভূপৃষ্ঠের ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব আমরা সেটা দিয়ে এস দিয়ে প্রকাশ করি, কিন্তু নির্দিষ্ট একটা উচ্চতা থেকে যখন নিচের দিকে পতিত হয় বা নিচ থেকে উপরে, তখন এই ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব সেটা আমরা এইচ দিয়ে প্রকাশ করব। তাহলে এই ক্ষেত্রে এইচ ইকুয়াল কি, যে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, আবার লিখতে পারি এইচ আদি বেগ শেষ বেগ যোগ ভাগ 2 ইন্টু হচ্ছে সময়। তাহলে দেখো এই যে রৈখিক গতির এই সমীকরণগুলো কিন্তু আমরা এই সূত্রগুলো জানি, তাহলে এই সূত্রের সাথে এই সূত্র মিল আছে, শুধু এর পরিবর্তে এখানে জি হচ্ছে, কারণ এই ক্ষেত্রে যে ত্বরণ ঘটতেছে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর ওই অভিকর্ষ বলের প্রভাবেই তো বস্তুর নিচের দিকে পড়তে থাকে। তবে এখানে একটা বিষয়, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর কিন্তু এই গতি সূত্র, যেহেতু স্থির অবস্থান বলছে, তাহলে আমরা জানি স্থির অবস্থান হলে এক্ষেত্রে কিন্তু ইউ এর মান আমরা শূন্য দিই, তা পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর মান আবার সর্বদা শূন্য। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে যে বিশেষ দ্রষ্টব্য, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ সর্বদাই কি হবে? শূন্য হয়ে যাবে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ এই যে ইউ ইকুয়াল শূন্য, যে মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ আমরা সর্বদা শূন্য দিব, আর জি এর মান হচ্ছে কত? 9.8। এখানে অভিকর্ষ ত্বরণ এটা তো জানি 9.8, যে অভিকর্ষ ত্বরণ, তাহলে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই মানটা দেওয়া থাকবে, ওরা যদি দেওয়া না থাকে আমরা 9.8 ব্যবহার করব, আর যদি অন্য কিছু মান দেওয়া থাকে, যে মান দেওয়া থাকবে জি সেটা আমরা ওখানে ব্যবহার করব।